এক, নেত্রাভিসন্দে চোখ ওঠায়, পাতার রস একটু গরম করে ছেঁকে নিয়ে ওই রস চোখে একবার ফোঁটা দিতে হয়। 2, ঠুনকোয় যতদূর সম্ভব স্তনের দুধ গেলে ফেলে, অবশ্য সম্ভব হলে এর পাতা আগুনে একটু সেকে নরম করে ওই পাতা চাপা দিয়ে বেঁধে রাখলে ফুলো ও ব্যথা দুই কমে যাবে। আর 7-8 গ্রাম পাতা 1 পোয়া আন্দাজ জলে সিদ্ধ করে 3-6 থাকতে নামিয়ে ছেঁকে ওই জলটা খেতে হবে। 3, স্তন্যের স্বল্পতায় মায়ের পুষ্টির যে অভাব তা নয়, অথচ বুকের দুধ কম, সেক্ষেত্রে কচিপাতা আন্দাজ 5 গ্রাম, দুধ আধ পোয়া আর জল আধ সের একসঙ্গে সিদ্ধ করে 1 পোয়া থাকতে নামিয়ে ছেঁকে সেই দুধ খেলে স্তন্য বৃদ্ধি হবে। এমনকি একটি করে রেড়ির পাতা গরুকে খাওয়ালে গরুরও দুধ বাড়ে। গরুর পালানে বাঁধলেও দুধ বাড়ে। 4, অম্লশূলে কচিপাতা 4-5 গ্রাম সিদ্ধ করে ছেঁকে সেই জল খেলে ব্যথা কমে যায়। 5, মাথা ভার ও যন্ত্রণায় 5-6 গ্রাম কচিপাতা সিদ্ধ জল ছেঁকে খেলে ওটা কমে যায়। 6, রাতকানায় সন্ধ্যার পর চোখে দেখতে পান না, সেক্ষেত্রে 1-2 গ্রাম পাতা ঘিয়ে ভেজে মধ্যাহ্নে আহারের সময় শাক ভাজার সময় কয়েকদিন খেতে হয়। 7, জ্বরের দাহে গায়ের জ্বালা কিছুতেই কমছে না, সেক্ষেত্রে এর পাতা ধুয়ে মুছে তার ওপর শুইয়ে দিতে হয়। এর দ্বারা গায়ের জ্বালা কিছু উপশম হবে। 8, কর্ণশূলে ঊর্ধ্বজগত দোষে কানে যন্ত্রণা সাধারণত রাত্রের দিকে বেশি হয়, অথচ পাঁজও পড়ে না, সেক্ষেত্রে এরন্ড পত্র ও 1 টুকরো আদা থেতো করে সরষের তেলে ভেজে ছেঁকে নিয়ে ওই তেল কানে ফোঁটা দিতে হয়, এর দ্বারা ওই যন্ত্রণার উপশম হবে। 9, স্বল্প রজরক্তস্রাব ভালো না হওয়ায় তলপেটে যন্ত্রণা, এক্ষেত্রে রেড়ির পাতা অল্প গরম করে তলপেটে নাভির নিচে বসিয়ে রাখতে হয়, পাতা শুকিয়ে গেলে ফেলে দিতে হয়। এইভাবে আরও 2-1 দিন পাতা বসাতে হয়। এর দ্বারা ওই অসুবিধেটা চলে যাবে। যাদের শ্বেতপ্রদর তাঁদেরও এটাতে কিছু সুবিধে হবে। 10, প্রবাহিকায় আমাশায় পেটে গঠেলে মল আছে, বেরুচ্ছে না, কিন্তু মাঝে মাঝে আম ও রক্ত দুই পড়ছে, তার সঙ্গে মলদ্বারে শুরুনি ব্যথা, এক্ষেত্রে কাঁচা এরন্ড মূল 2-5 গ্রাম আন্দাজ, দুধ আধ পোয়া, জল আধ সের একসঙ্গে সিদ্ধ করে আধ পোয়া থাকতে নামিয়ে ছেঁকে সেই দুধটা খেলে ওই অসুবিধেটা চলে যাবে। এ ব্যবস্থাটা চরক সম্প্রদায়ের। 1 প্রস্রাবের স্বল্পতায় কাঁচা মূল 1.5-2 গ্রাম মাত্রায় 3 কাপ জলে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে ছেঁকে সকালে অথবা বৈকালে একবার খেলে প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পায় এবং বারে বারে যেতে হয় না। 1-2 উদরের মেদে নাদা পেটা ভুঁড়ি যত বার বৃদ্ধি যেন ওখানেই, এক্ষেত্রে কচি এরন্ডমূলের রস 3-4 চামচ 1 গ্লাস ঠান্ডা জলে মিশিয়ে সকালে খালি পেটে খেতে হয়, এটা কিছুদিন খেলে মেদটা কমে যাবে। তবে আরও উপকার পাওয়া যায় যদি ওর সঙ্গে 1 চামচ মধু খাঁটি মিশিয়ে খাওয়া যায়। 1-3 রসকতাতে এই রোগটিকেই আয়ুর্বেদে আমবাত বলা হয়েছে। এর লক্ষণ ফুলো আর সঙ্গে যন্ত্রণা, এক্ষেত্রে এর মূলের পাচনে উপশম হয়, তবে শক্ত হয়ে গেলে মূলের ছাল অন্তত 1-2 গ্রাম নিতে হয়। 1-4 নিউরালজিয়া অনেক বৃদ্ধ বৈদ্য এটাকে নারীশূল বলে থাকেন। এক্ষেত্রে এর মূলের কাঠ কিছুদিন ধরে খাওয়ালে ভালো কাজ হয়। 1-5 খোস চুলকোনায় মূলের ছাল বাটায় হলুদের গুঁড়ো মিশিয়ে গায়ে মাখতে বা লিগাতে হয়, এর দ্বারা ওটার উপশম হবে। 1-6 সায়াটিকায় গয়সী বাতে ও কটি শুলে কোমর থেকে আরম্ভ করে পায়ের শিরা বেয়ে যে যন্ত্রণা নামে, মনে হয় যেন কাঁটা বিঁধছে, সেক্ষেত্রে 6-7টি বীজের শাঁস বেটে দুধের সঙ্গে পায়েস করে খেতে হয়, কয়েকদিন ব্যবহারে কিছুটা উপশম হবে। 1-7 কোষ্ঠবদ্ধতায় নানান কারণে যাদের কোষ্ঠকাঠিন্যের ধাত মল গঠলে হয়ে 2-1 দিন অন্তর হয়, তারা নিত্য আহার্য ব্যঞ্জনের সহিত 4-5টি এরন্ডবীজের শাঁস বেটে ওই ব্যঞ্জন রান্নার সময় ওটা দিয়ে নিত্য ব্যবহার করবেন, তবে কিছুদিন ধরে এটা করতে হয়। এ সম্বন্ধে আর একটা কথা জানিয়ে রাখি, উড়িষ্যার গ্রামাঞ্চলে বহু
গরিব গৃহস্থ বাড়িতে গাছ করা আছে তাঁরা প্রায় নিত্যই ডাঁশা ফলের বীজের শাঁস মশলার সঙ্গে বেটে দিয়ে থাকেন তরকারিতে। এটার উদ্দেশ্য রান্নার তেলের সাশ্রয় হয়, অধিকন্তু দ্রব্যগুণ তো আছেই। আর এই বীজ বাটা ব্যঞ্জন খেতেও নাকি খারাপ হয় না, কারণ তখন রেড়ির তেলের যে একটা গন্ধ আছে সেটাও হয় না। 1.8 ফোড়া পাকাতে রেড়ির বীজের শাঁস বেটে অল্প গরম করে ফোড়ার ওপর বসিয়ে দিলে ওটা পেকে ফেটে যায়। রেড়ির তৈল প্রস্তুতের প্রাচীন পদ্ধতি। রেড়ির বীজ মাটিতে 2 দিন রেখে খড় চাপা দিয়ে গোবর জল ছিটিয়ে সেইগুলিকে রৌদ্রে সামান্য শুকিয়ে নিলেই অল্প আঘাতে খোসা ছাড়ান যায়। বেশ করে ঝেড়ে নিয়ে খোলায় ভেজে ঢেকিতে বা হামানদিস্তে কুটে জল দিয়ে ফাটালেই রেড়ির তেল ভেসে উঠবে, পরে ছেঁকে জলটাকে মেরে নিলেই পরিষ্কার রেড়ির তেল হয়। যাদের অবস্থা ভালো তারা ঘানিতেই পিষে নিতেন, তবে প্রাথমিক কাজ করতেই হবে। সুশ্রুতে বলা আছে যন্ত্রপেশিত তৈল অপেক্ষা সিদ্ধ তৈল স্নিগ্ধগুণ। পাকাশয় বা অস্ত্রে কোন উদ্বেগ হয় না। যন্ত্রপেশিত তৈল রুক্ষতা আনে। 1.9 পেট ফাঁপায়, দাস্ত পরিষ্কার হয় না, আবার পেটও অল্প ফাঁপে, এক্ষেত্রে গরম জলের সঙ্গে আধ বা 1 চামচ এরন্ড তৈল খেতে দিতেন প্রাচীন বৈদ্যরা, তবে বয়স হিসেবে মাত্রা ঠিক করে দিতেন। 2.0 কৃমির উপদ্রবে মলমবাড়ি এসে প্রায় রোজই জ্বালাতন করে অস্বস্তিকর অবস্থায় ক্ষেত্রে 2-1 দিন অন্তর 5-1-0 ফোঁটা থেকে আরম্ভ করে 1 চামচ পর্যন্ত বয়সানুপাতে একটু গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে দিতে হয়। এটাতে অনেকের কেঁচো কৃমিও বেরিয়ে যায়। 2.1 বৃদ্ধি রোগে যাদের অন্ডকোষের বহিরাবরণের চর্মাধারে জলজমেনি অথচকারে বড় হয়ে আছে সেক্ষেত্রে এই এরন্ড তেল 1 চামচ করে একটু গরম দুধে মিশিয়ে 1-1.5 মাস খেতে হয়, সেটা খালি পেটে ভোরের দিকে খেলে ভালো হয়। এটা সুশ্রুত সংহিতার ব্যবস্থা। 2.2 পিত্তশূলে biliary colic পিত্তনিঃসারক স্রোতপথের আকস্মিক আক্ষেপ স্প্যাজম মাঝে মাঝে হতে থাকে, এক্ষেত্রে যষ্টিমধু 5-6 গ্রাম থেতো করে এবং সিদ্ধ করে 1 ছটাক আন্দাজ থাকতে নামিয়ে সেটাতে আন্দাজ 1 চামচ চিনি মিশিয়ে খেলে ওটা চলে যাবে। এটা রাত্রে শয়নকালে অথবা ভোরের দিকে খেতে হয়। 2.3 মূত্রশূলে এরন্ড তৈলের সঙ্গে 1 চামচ আদার রস অল্প গরম জলে মিশিয়ে খেলে এটা উপশম হয়, তবে এর গন্ধটা বিরক্তিকর। বর্তমান ক্ষেত্রে গন্ধবিহীন এরন্ড তৈলের ব্যবহার চলছে। পায়ের শিরা কেঁচোর মতো জড়িয়ে যাচ্ছে ও মোটা হয়েছে, পেশিগুলিও শক্ত, মাঝে মাঝে টন্ডন করা, ব্যথা ও যন্ত্রণা উপসর্গ আছে, সেক্ষেত্রে প্রত্যহ অল্প গরম দুধের সঙ্গে 1 বা আধ চামচ মাত্রায় খাওয়া। এটা কিন্তু বিরেচন হিসেবে ব্যবহার করা নয়, রক্তগত বায়ুকে নিবারণ করার জন্য। এর সঙ্গে পায়ে আস্তে আস্তে এই তৈলের মালিশ ব্যবস্থা। 2.4 কেটে গেলে এরন্ড তৈলে হলুদের গুঁড়ো মিশিয়ে কাটা জায়গায় চেপে বেঁধে দিলে রক্ত বন্ধ হয়ে যায় ও ব্যথা হয় না এবং তাড়াতাড়ি জুড়ে যায়, এবং থেতলে গেলেও এইভাবে লাগাতে হয়। 2.5 অগ্নিদগ্ধে পোড়া জায়গাটা আস্তে আস্তে মুছে দিয়ে তৎক্ষণাৎ এই তৈল তুলো দিয়ে আস্তে আস্তে লাগাতে হয়। লাগানোর 1-0-1-5 মিনিটের মধ্যে পোড়ার জ্বালা কমে যায়। এক্ষেত্রে ক্ষত হলে একটু সাদা ধুনোর গুঁড়োর সঙ্গে মলম করে লাগালে সেরে যায়। 2.6 শিশুদের পেট কামড়ানিতে কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, পেটে অল্প অল্প বায়ু হয়েছে, সেক্ষেত্রে এই তৈল আর জল একসঙ্গে ফেটিয়ে নাভির চারিদিকে লাগিয়ে আস্তে আস্তে মালিশ করে দিতে হয়, এটাতে অল্প সময়ের মধ্যে কষ্টটা চলে যায়। 2.7 সাদা দাগে গায়ের মাঝে মাঝে ফুটফুট দাগ, সেক্ষেত্রে এই তৈল প্রত্যহ বা 1 দিন অন্তর গায়ে মাখতে হয় অথবা ওই দাগগুলিতে লাগাতে হয়। এমনকি সেতির শীত্ররোগ ঠিক প্রথমাবস্থায় এই তৈল দিনে 2-3 বার করে লাগাতে হয়, তবে কমপক্ষে 2-3 মাস না লাগালে এই ক্ষেত্রে ফল দেখা যায় না। 2.8 আঁচিলের ঘা অনেকে আঁচিলে চুন সোডা লাগিয়ে তুলে দেন, সেখানে ক্ষত হয়, সেই ক্ষতে এরন্ড তৈল লাগালে সেরে যায়। 2.9 বাতের ব্যথায় সৈন্ধব লবণের সঙ্গে গরম এরন্ড তৈল মিশিয়ে ভালো করে পিষে ওটা ব্যথার জায়গায় লাগাতে হয়, এটাতেও কিছু উপশম হবে। 3.0 চোখে বালি বা ময়লা পড়ে জল ঝরতে থাকলে পালকে করে চোখে লাগিয়ে দিলে ওটা বন্ধ হয়। 3.1
মেদ বৃদ্ধিতে না খেয়েও মোটা হয়ে যাচ্ছে ক্ষেত্রে এই এরন্ড পত্রের ভস্ম ৮ গ্রাম আর তার সঙ্গে ঘিয়ে ভাজা হিং ১ গ্লেন আধ রতি এই দুটি একসঙ্গে মিশিয়ে ৮ কাপ আন্দাজ ভাতের মার ফেন মিলিয়ে খেতে হয়। এটা তৈরি করার নিয়ম বেশ কিছুটা শুষ্ক এরন্ড পত্র, রেড়ির পাতা, হাঁড়িতে মুখ বন্ধ করে মাটি লেপে পোড়া দিয়ে যে সাদাকালো মিশানো ছাই পাওয়া যাবে সেইটা নিলেই হবে। ৩-২ কাশে কোন ওষুধেই বিশেষ কাজ হচ্ছে না, সেক্ষেত্রে এই পাতার পোড়া মিহি ভস্ম ২-৩ রতি ৬ গ্রেন এটা পূর্ণ মাত্রা একটু পুরানো গুড়ের সঙ্গে মিশিয়ে চেটে খেতে হবে। এ ভিন্ন দ্রব্যের রস, গুণ, বীর্য বিপাক ও প্রভাব বিচার করে রোগ প্রতিকারে আরও বহু ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে, তবে একটি রোগের ক্ষেত্রে এর প্রয়োগ অসমীচীন, সেটা হল রক্তপিত্তে, কারণ এরন্ডের পঞ্চাঙ্গ ফল মূল পত্রাদির প্রতিটি অঙ্গ অগ্নিধর্মী, তাই ওর প্রয়োগ নিষেধ।